আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ষষ্ঠতম লাইভ ক্লাসে। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা সবাই জানো আমাদের ধারাবাহিক ফ্রি ক্লাসের ষষ্ঠতম দিন। আমরা আজকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজের কিছু বেসিক ডিসকাশন আমরা করব। আমরা সপ্তম ক্লাসটি আগামীকাল হবে না, আমরা 6টি ক্লাসের পর তোমরা জানো আগামীকাল সোমবার আমরা বিরতি রেখেছি, অর্থাৎ মঙ্গলবার রাত 10টায় আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজের প্র্যাকটিসে চলে যাব, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন সমাধানে চলে যাব। তাহলে আজকে আমরা মূলত উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কীভাবে তুমি সহজে সমাধান করতে পারবে এর সহজ টেকনিকগুলো আমরা আজকে মূলত আলোচনা করব। আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবকে একটু মেনশন করে জানিয়ে দাও এবং একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে একটু মেনশন দাও ভাইয়া। আমি একটু গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা যুক্ত হয়েছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের বেসিক ডিসকাশন ক্লাসে। বন্ধুবান্ধবকে মেনশন দাও এবং সবাই যুক্ত হয়ে যাও আমাদের লাইভ ক্লাসে এবং একটু শেয়ার করে দাও টাইমলাইনে। সবাই একটু বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও ভাইয়া সবাই। আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হওয়া শুরু করেছে। আমি একটু তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব ভাইয়া, তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা একটু তোমাদের নিজস্ব টাইমলাইনে শেয়ার করো, কলেজ গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, তাহলে সবাই যুক্ত হয়ে যাবে। আমরা আমাদের মূল আলোচনায় সরাসরি চলে যাব। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা একটু দেখি, আমরা একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি ভাইয়া, আমরা একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি। আমরা দেখি আমাদের সাথে কারা কারা ইতিমধ্যে যুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি জয়িতা যুক্ত হয়েছে, নুজাহাত তাবাসসুম যুক্ত হয়েছে, ফাহমিদা যুক্ত হয়েছে, তীর্থ যুক্ত হয়েছে, ইসরাত যুক্ত হয়েছে, সঞ্জিদা তিশা যুক্ত হয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আজকের পর তোমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজের যে বেসিক সমস্যা আশা করি থাকবে না, ঠিক আছে? একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দাও, ভাইয়া। আমরা মূল আলোচনায় চলে যাবো। আমাদের সাথে মিম যুক্ত হয়েছে, অর্ণি যুক্ত হয়েছে, মনিম যুক্ত হয়েছে, তানভীর যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছে। তামিনা যুক্ত হয়েছে, তন্ময় যুক্ত হয়েছে। সবাই একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দাও ভাইয়া, সবাই একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দাও, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। আজকে আমরা মূলত উইথ ক্লুজ উইদাউট ক্লুজের বেসিক ডিসকাশন আমরা মূলত এগুলাই আলোচনা করব। আমাদের সাথে মিফতাহা আছে, একটু শেয়ার করে দাও। নূরেন যুক্ত হয়েছে, আমি আর 30 সেকেন্ড সময় নিব। তোমরা জানো আমরা কিন্তু একেবারেই সম্পূর্ণ ফ্রিতে। রোহান যুক্ত হয়েছে, রোহান স্যার আমার নাম বলেন নাই কেন? বলেনই নাই। তন্ময় যুক্ত হয়েছে। তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা জানো আমরা প্রতিদিন রাত 10টায় আমরা আমাদের
অনলাইন ফ্রি ক্লাসগুলো নিয়ে আসতেছি তোমাদের জন্য। আমরা আজকে উইদাউট ক্লুজ পড়াবো, কালকে আমাদের গ্যাপ থাকবে, সপ্তাহে একদিন আমরা গ্যাপ রাখি, সেটা হলো সোমবার, অর্থাৎ আগামীকাল আমাদের বন্ধ থাকবে। আমরা মঙ্গলবার তোমাদেরকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজের বেসিক ডিসকাশনের পরবর্তী যে ক্লাস, অর্থাৎ মঙ্গলবার, ওই দিন আমরা বোর্ড কোয়েশ্চেন সমাধান করে দিব ইনশাআল্লাহ। আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। দেখো, মূল আলোচনায় চলে যাই, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে, আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। তোমরা রিকোয়েস্ট করব, তোমরা একটু মাসুদও যুক্ত হয়েছে, একটু তোমাদের নিজস্ব টাইমলাইন এবং কলেজের যে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে ওগুলোতে একটু শেয়ার করে দাও ভাইয়া, টুক করে একটু শেয়ার করে দাও, বেশিক্ষণ লাগবে না, 30 সেকেন্ডের কাজ। শেয়ার বাটনে ক্লিক করে জাস্ট তুমি তোমার কলেজ গ্রুপ যেটা আছে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে একটু শেয়ার করে দাও, তাহলে সবাই যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, আজকে আমরা যেই বিষয়টা আলোচনা করব উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ, তোমাদের সবার ভীতির জায়গা। এখানে ভাইয়া কিভাবে আমরা নাম্বার তুলব, কোন কোন জায়গায় ফোকাস করব, এই বিষয়গুলো নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। আমরা একটু চলে যাই। দেখো ভাইয়া, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, এই উইথ ক্লুজ আমি একটু সংক্ষেপে লিখি, উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। আজকে আমি লিখে লিখে পড়াবো, কিছু বেসিক আলোচনা করব, তো এই জন্য লিখে লিখে পড়ানোর চেষ্টা করব, তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ তোমরা সবাই জানো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা টপিক। এখানে টোটাল 2টা টপিক ভাইয়া, 2টা টপিক, একটা হলো উইথ ক্লুজ আর একটা উইদাউট ক্লুজ। ভাইয়া উইথ ক্লুজ কি? কিছু একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজের উপরে যদি ক্লু দেওয়া থাকে, যদি 10টা 12টা এভাবে ক্লু দেওয়া থাকে, এই হলো প্যাসেজ। এই প্যাসেজের ভিতরে যদি এই প্যাসেজের উপরে যদি ক্লু দেওয়া থাকে, আন্ডারলাইনে কি বসবে সেটার ক্লু দেওয়া থাকে, তখন তাকে আমরা বলি উইথ ক্লুজ। আর যদি ক্লু দেওয়া না থাকে তখন আমরা বলি ভাই কি, উইদাউট ক্লুজ। তোমরা 9-10 থেকে এগুলো করে আসতেছো, আমরা জানি এগুলো 9-10 থেকে করে আসতেছো। আমরা একদম বেসিক আলোচনা করব। তোমাদের যাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজের সমস্যা, আজকের ক্লাসের পর আর কোনো সমস্যা থাকবে না। তারপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা বোর্ড কোয়েশ্চেনে চলে যাব। দেখো, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এই প্রশ্নগুলো ভাইয়া 2 প্যাটার্নের প্রশ্ন হতে পারে। 2 প্যাটার্নের ভাইয়া, আমরা একটু দেখি কোন কোন প্যাটার্নের প্রশ্ন হতে পারে। ভাইয়া একটা হলো টেক্সট বেস, প্রশ্ন হতে পারে 1 নম্বরে। আরেকটা হতে পারে ভাইয়া টপিক বেস। আমি টপিক বেসটা ওই পাশে লিখি। দেখো, আমি এই পাশে লিখি টপিক বেস, অর্থাৎ 2 টাইপের প্রশ্ন আসতে পারে তোমার পরীক্ষায়। 2 টাইপের প্রশ্ন আসে ভাই। টেক্সট বেস কি, টপিক বেস কি, আমাদেরকে একটু যদি বুঝাই বলতেন। ভাই টেক্সট বেস হলো, যদিও বলা থাকে তোমার এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আনসিন, কিন্তু মাঝে মাঝে টিচাররা তোমাদের উপর সদয় হয়ে সিন দিয়ে দেয়, তখন তোমরা যে ইংলিশ ফার্স্ট পেপার ইএফটি বইটা আছে, এই ইএফটি বইয়ের টপিক দিয়ে দিতে পারে। যেমন আমি যদি বলি আর্ট অ্যান্ড ক্রাফট, এই ইউনিট থেকে প্রশ্ন আসতে পারে, এটা থেকে হুবহু তোমার উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দিতে পারে। যেমন ধরো তুমি বলতে পারো নিশাত মজুমদার থেকে সরাসরি তোমাকে প্রশ্ন দিতে পারে। এই যে প্রশ্ন নিশাত মজুমদার, বানানটা একটু দেখে নিবা ভাইয়া, নিশাত মজুমদার। তাহলে বলো, আমরা টেক্সট বেস থেকে যদি প্রশ্ন আসে, তোমার ইএফটি বই থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে, আর্ট অ্যান্ড ক্রাফট আসতে পারে, নিশাত মজুমদার আসতে পারে। ভাইয়া এটা কি সিন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ? না ভাই, এটা আনসিন, বাট টিচারের সদয় হলে তোমাকে সিনও দিয়ে দিতে পারে। এই জন্য আমি বললাম টেক্সট বেস আসতে পারে। বাট টপিক বেস বলতে আপনি কি বোঝাচ্ছেন? টপিক বেস বলতে আমি বোঝাচ্ছি ভাইয়া, তোমাদেরকে আসতে পারে বিভিন্ন ইস্যু নিয়ে আসতে পারে, যেমন এডুকেশন নিয়ে আসতে পারে, যদিও এটা ইএফটি বইতে আছে, বাট এডুকেশন একটা টপিক হতে পারে। এই ডেফরেস্টেশন নিয়ে আসতে পারে, ডেফরেস্টেশন বানানগুলো একটু দেখে নিবা যদিও। দেখো, তারপর 3 নম্বরে আমরা বলতে পারি এই এনভায়রনমেন্ট নিয়ে আসতে পারে। তারপর 4 নম্বরে ভাইয়া করাপশন নিয়ে আসতে পারে। এই যে টপিকগুলো, এগুলো কিন্তু তোমার ইএফটি বইতে নাই সরাসরি, কিন্তু এই টপিকগুলো ভাইটাল টপিক, বিভিন্ন সময় বিভিন্ন প্যাসেজে এই টপিকগুলো তুলে দেয়। এই টপিকগুলো থেকে সরাসরি প্রশ্ন চলে আসে। আজকে আমরা কথা বেশি বলবো না, আমরা পড়ায় মনোযোগ দিব, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো ইএফটি বইতে এটা
সরি ইংলিশ ফার্স্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে এটা একটা। আমরা আজকে কম কথা বলবো, তোমরা জাস্ট রেসপন্স করবো আমার সাথে সাথে, ঠিক আছে? দেখো তাহলে টেক্সট বেসড হতে পারে প্রশ্ন, টপিক বেস হতে পারে। এই টেক্সট বেস এবং টপিক বেস প্রশ্ন সমাধান করার জন্য আমাকে কি কি জানা প্রয়োজন, আমি এখানে লিখি এই প্রশ্ন সমাধানের জন্য কি কি জানা প্রয়োজন। ভাইয়া কি কি জানা প্রয়োজন আমি একটু লেখার চেষ্টা করছি। তুমি এই প্রশ্ন কিভাবে সমাধান করবে, এই প্রশ্ন সমাধানের জন্য তুমি কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে তোমাকে, আমি একটু তোমাদেরকে বলছি। প্রথমে হলো তোমাকে ইএফটি অথবা টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে। ভাইয়া ইএফটি আর টপিক বলতে কি বোঝাচ্ছেন? যেই ইএফটি বই থেকে যদি সরাসরি উইথ ক্লুজ উইদাউট ক্লুজে প্যাসেজ থেকে তোলার চেষ্টা করে, ধরো নোবের আহমেদ থেকে প্রশ্ন আসছে ইএফটি বইয়ের, তাহলে নোবের আহমেদ সম্পর্কে তোমার যদি একটা কনসেপ্ট না থাকে, তোমার জন্য ওই আনসারগুলো করা কিন্তু কঠিন হবে। তাহলে তোমাকে অবশ্যই ইএফটি বই সম্পর্কে পুরো ধারণা রাখতে হবে। পাশাপাশি যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেমন এডুকেশন, এনভায়রনমেন্ট, তারপর ডোরি সিস্টেম, তারপর তোমার করাপশন, এই যে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, আমরা তোমাদেরকে আগামী ক্লাসে মানে পরশুদিন, আগামীকাল কিন্তু আমাদের বন্ধ থাকবে সোমবার, ঠিক আছে? পরশুদিন আমরা রাত 10টায় আমরা প্র্যাকটিস যখন করব বোর্ড কোয়েশ্চেন, তখন বলে দিব কোন কোন টপিক যদি এফটির বাইরে থেকে আসে, কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। এই জন্য আমি বললাম 1 নম্বরে তোমাকে এই বিষয়টা জানতে হবে। ভাইয়া 2 নম্বরে কি জানতে হবে? ভাইয়া 2 নম্বরে ভোক্যাব। 3 নম্বরে কি? ভাইয়া গ্রামার সেন্স থাকতে হবে, আমি গ্রামার লিখে রাখলাম এখানে। ভাইয়া এগুলো জানার জন্য আমাকে কি করতে হবে? ভাইয়া ইএফটি বই সম্পর্কে তোমার নিজে নিজে পড়তে হবে, বা আমরা আমাদের পেইড ব্যাচগুলোতে পড়াচ্ছি। 20 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব, যদিও 20 তারিখ আমরা একদম অ্যাকুরেট 20 তারিখে আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু করবো। ওখানে আমরা ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের প্রতিটা টপিক একদম ধরে ধরে, অনলাইনে তোমরা জানো প্রতিটা বিষয় ধরে ধরে পড়ানোর সুযোগ থাকে, আমরা সেজন্য অনলাইনে প্রতিটা বিষয় ধরে ধরে পড়বো ইনশাল্লাহ। দেখো তানবীর লিখছে ডেফরেস্টেশন। ভাইয়া বানান হারে বানান মুখস্থ করতে করতে জীবন যাবে আমাদের। দেখো এই ইএফটি বা টপিক বেস, দেখো তাহলে টপিক, ভাইয়া টপিকগুলো কীভাবে জানবো? আমি তোমাকে সাজেশন দিয়ে দিব আগামী ক্লাসে। সাজেশনের মধ্যে যেই টপিকগুলো আছে এগুলো সম্পর্কে তুমি একটু কনসেপ্ট রাখলে তুমি দেখবা যে কোনো টপিক আসলে তুমি অনায়াসে লিখতে পারবা, অপশনগুলো থাকবে, কিংবা অপশন না থাকলে উইদাউট ক্লুজে তুমি আনসারগুলো করতে পারবা। 2 নম্বরে ভাইয়া ভোক্যাব, এইটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, এই জায়গা নিয়ে অনেকের প্রশ্ন আছে। ভাইয়া আমি ভোক্যাব কি পড়া উচিত আমাদের ভোক্যাব, আমি একটু তোমাদেরকে বলবো। ভাইয়া ভোক্যাব তুমি 300, 500, 1000 এ বই থেকে 500, এ বই থেকে 300 এভাবে পড়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য তোমাকে পড়তে হবে ইএফটি টেক্সট বুকের যে ভোক্যাবগুলো আছে, তুমি এগুলো জানো, এগুলো একটু জানার চেষ্টা করো। বাক্যে এই ওয়ার্ডের ইউজটা কীভাবে হয়েছে সেটা জানার চেষ্টা করো। পাশাপাশি আরেকটা বলবো যে টপিক পড়ার সময়, ধরো ডেফরেস্টেশন, এনভায়রনমেন্ট, পলিউশন, করাপশন, এই টপিকগুলো তুমি যখন পড়বা, কখনো রিয়ারেঞ্জে পাবা, কখনো তুমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজে পাবা। পড়তে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে তুমি যে ওয়ার্ডগুলো নতুন পাবে একটু খাতায় নোট করে রাখো, সেই ওয়ার্ডগুলো তুমি পড়লে হবে, এর বাইরে পড়ার দরকার নাই ভাই। 500, 1000 আলাদা করে পড়ার দরকার নাই। তাইলে ভোক্যাব বলতে ভোকাবুলারি, হ্যাঁ ভোক্যাব বলতে ভোকাবুলারি। দেখো অনেকে বলছে, আচ্ছা আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই ক্লাস করছে, তোমরা যারা নতুন যুক্ত হয়েছো তোমরা জানো রাত 10টায় আমাদের প্রতিদিন ফ্রি ক্লাস চলে, কালকে বন্ধ থাকবে, শুধু সোমবার সাপ্তাহিক বন্ধ থাকে আমাদের। দেখো এই তোমরা একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। তাহলে ভোক্যাবটা আমরা, ভোক্যাব মানে ভোকাবুলারি বুঝাচ্ছি, তাহলে ভোক্যাবটা আমরা কোথা থেকে পড়বো? 500, 1000 আলাদা কোনো বই থেকে পড়ার দরকার নাই। তুমি প্র্যাকটিস করতে গিয়ে নতুন যে শব্দ পাবে এগুলো একটু নোট করে রাখবে, এগুলো পড়লে যথেষ্ট এনাফ, ঠিক আছে? এবার আসো 3 নম্বরে ভাই গ্রামার। এই জায়গায় আমাকে মূলত কাজটা করতে হবে, এই জায়গায় আমি মূলত আজকে এই জায়গায় কাজটা করব। কারণ তুমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারতে হলে তোমাকে যেই 3টা বিষয় পারা প্রয়োজন, অর্থাৎ ইএফটি কিংবা টপিক সম্পর্কে ধারণা, এগুলো তুমি পড়তে পারবে। ভোকাবুলারিগুলো তুমি পড়তে প্র্যাকটিস করতে গিয়ে যেগুলো নতুন পাবে এগুলো তুমি সমাধান বা নোট করে তুমি শিখে ফেলবে। কিন্তু গ্রামারটা নিয়ে আমাদের অনেকের প্রবলেম থাকে, বেসিক সমস্যা থাকে, যার কারণে দেখা যায় আমরা অনেক সময় এই গ্রামারের আনসারটা আমরা করতে পারি না, ঠিক আছে? আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছে ফাহিম বিন মোর্শেদ, ঠিক আছে? দেখো গ্রামারের আনসারটা আমরা অনেক সময় করতে পারি না। আমি একটু অপেক্ষা করো তোমরা। দেখো আমি একটু দেখি, এবার আমরা
এই গ্রামার নিয়ে আজকে মূলত আলোচনা করব কিভাবে তুমি সমাধান করতে পারবে। চলো আমরা চলে যাই, কথা না বাড়িয়ে আমরা গ্রামার নিয়ে একটু আলোচনা করি আজকের ক্লাসে। আমি একটা প্রশ্ন করব, তোমরা আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে লিখলাম প্লেইং ইন দ্য ফিল্ড, কিংবা লিখলাম গোয়িং টু দ্য ইউকে। তুমি দেখতে পাচ্ছ আমি দুইটা লাইন লিখলাম। আমাকে একটু বলবা এটাকে যদি আমি 1 নাম্বার লাইন বলি, এটাকে যদি আমি 1 নাম্বার লাইন বলি, এটাকে যদি আমি 2 নাম্বার লাইন বলি, আমাকে একটু বলবা এটা কোন টেন্স। তোমরা একটু বলতে হবে এটা কোন টেন্স। দেখো আমি নতুন বোর্ড নিয়েছি তো কিছু কিছু ফাংশন আমাকে আস্তে আস্তে বুঝতে হচ্ছে। দেখো যদিও আমরা নতুন না বোর্ডে, বাট এটা আরেকটা নতুন কোম্পানির তো এই জন্য আমাকে ফাংশনগুলো আস্তে আস্তে বুঝতে হচ্ছে। দেখো দুইটা আমি লাইন লিখলাম, প্লেইং ইন দ্য ফিল্ড, আরেকটা লিখলাম গোয়িং টু দ্য ইউকে। আমাকে একটু বলো 1 নাম্বারটা 1 দিয়ে লিখবা, 1 নাম্বারটা ভাইয়া কোন টেন্সে আছে? তানবীর বলছে কালকে তারা বিশেষে বিরিয়ানি দিবে না ভাইয়া, সোমবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে। তোমরা বলবা 1 নাম্বারটা কোন টেন্সে আছে, 2 নাম্বারটা কোন টেন্সে আছে। আমাকে একটু দেখি বলো তো, কে বলতে পারবা ভাইয়া 1 নাম্বারটা কোন টেন্সে আছে, 2 নাম্বারটা কোন টেন্সে আছে? কে বলতে পারবা? একটু কমেন্ট করে জানাও ভাইয়া, একটু কমেন্ট করে জানাও। কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস ভাইয়া? জয়িতা বলছে কন্টিনিউয়াস। আর কেউ কি পারবে না এটা কোন টেন্সে আছে? কেউ কি পারবে না? প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্নি বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, একজনে বলছে পাস্ট টেন্সে আছে, আবিদা বলছে পাস্ট টেন্স। বাকিরা দেখি একটু কে কি বলতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে তানভীর, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে, একজনে বলছে কন্টিনিউয়াস। আচ্ছা, এটাতে সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলেও তুমি ভাইয়া টেন্স বলা যায়, কোনো সমস্যা নেই। দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা দেখো, যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছো কিংবা পাস্ট টেন্স বলছো, আমি তাদের জন্য বলছি ভাইয়া, তাদের জন্য বলছি যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছো। দেখো আমি যদি এখানে ওয়াস লাগাই দিই, তাহলে এটাকে কি আর তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলার সুযোগ আছে? নাই ভাইয়া, কোনোভাবেই সুযোগ নাই, তখন এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। আমি যদি এখানে ইজ লাগিয়ে দিই, তাহলে কিন্তু তুমি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে বলতে হবে। কোনোভাবেই তুমি আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে হবে, তুমি কোনোভাবে আর পাস্ট কন্টিনিউয়াস বলার সুযোগ নাই। অর্থাৎ তুমি এখানে ইজও লাগাইতে পারো, ওয়াজও লাগাইতে পারো, এখানে ইজও লাগাইতে পারো, ওয়াজও লাগাইতে পারো। তাহলে বলো গোয়িং বা প্লেইং দেখে আমার টেন্স চেনার সুযোগটা নাই, গোয়িং বা প্লেইং দেখে আমার টেন্স চেনার সুযোগটা নাই। তাহলে আমাকে টেন্স চিনতে হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমান কিংবা অতীত। এটা চিনতে হচ্ছে ভাইয়া এই পাশে আমি যেগুলো লিখেছি ওয়াজ, ইজ ওয়াজ, এগুলো দেখে। ওয়াজ থাকলে আমি বলছি পাস্ট কন্টিনিউয়াস, ইজ থাকলে বলছি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস। একইভাবে এখানে ইজ থাকলে বলছি ইজ গোয়িং টু দ্য ইউকে, তাহলে আমি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ থাকলে বলবো পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ দেখো এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তোমরাই বলছো ভাইয়া এই যে আমি এই পাশে যা বসাচ্ছি তার উপর বেস করে টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটা ইম্প্যাক্ট ফেলতেছে না, এই জায়গাটা ইম্প্যাক্ট ফেলতেছে না। অর্থাৎ এই ভার্ব এর কোনো ভ্যালু নাই, এই ভার্বের দাম নেই ভাইয়া, এই ভার্বের কোনো দাম নেই। এখানেও দেখো গোয়িং ভার্বটার দাম নেই, কারণ এদের উপর ভিত্তি করে টেন্স বলার সুযোগ নাই। আমি টেন্স বলতেছি ইজ ওয়াজের উপর ভিত্তি করে। অর্থাৎ তুমি যেই ভার্বগুলোর উপর ভিত্তি করে, এখানে আমি লিখে দিচ্ছি যে ভার্বগুলোর উপর ভিত্তি করে, যে ভার্বগুলোর উপর ভিত্তি করে টেন্স চেনা যায় ভাইয়া, টেন্স চেনা যায়, তাকে ফাইনেট ভার্ব বলে। তাকে কি ভার্ব বলে? ফাইনেট ভার্ব বলে। দেখো ভাইয়া যে ভার্বগুলোর উপর ভিত্তি করে, মানে ইজ বা ওয়াসের উপর বেস করে বারবার টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ইজ দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ দিলে পাস্ট কন্টিনিউয়াস, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে প্লেইং এর কারণে কিন্তু হচ্ছে না। তাইলে এইগুলোর উপর ভিত্তি করে যেহেতু চেঞ্জ হচ্ছে, এগুলোকে বলা ফাইনেট ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলো দেখে টাইম চেনা যাচ্ছে, এটা কি বর্তমানের নাকি অতীতের। কিন্তু প্লেইং, গোয়িং এগুলো দেখে টাইম চেনা যাচ্ছে না। এই জন্য আমরা বলবো যে ভার্ব দেখে টেন্স বা সময়, একই কথা ভাইয়া, চেনা যায় না,
চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ এগুলো দেখে আমি টেন্স চেনার সুযোগ নাই, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। একটু বুঝলে আমাকে বলো স্যার বুঝছি, একটু বুঝলে আমাকে বলো যে বুঝছি, একটু বুঝলে আমাকে বলো যে বুঝছি। আমার এতদিন লাইটিংয়ের সমস্যা ছিল, আসলে লাইটিংটা কোথায় সমস্যা ছিল আমি বুঝতে পারিনি। লাইটিং ওকে, বাট কেন জানি মনে হচ্ছে সব কিছু অন্ধকার লাগতেছিল। মূলত পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিতে হবে, নাইলে আমার এখানে তোমার লাইটিংটা ভালো হবে না। এই জন্যই শুধু কন্টিনিউয়াস বলছিলাম। ভাই কন্টিনিউয়াস তো প্রেজেন্টও আছে, পাস্টও আছে, তো তোমাকে তো বলতে হবে এটা কি বর্তমানের ঘটনা না অতীতের ঘটনা। তো তোমাকে টেন্স চিনতে পারছো না, তাই টেন্স চেনার জন্য আমাকে ফাইনাইট ভার্ব লাগবে। দেখি একটু বলো বুঝছো কি না, বুঝলে একটু নোট করে ফেলো ভাইয়া, বুঝলে একটু নোট করে আমাকে ডান লিখো। কেউ নোট করো বা স্ক্রিনশট নাও, যে যেভাবে করতে পারো একটু ডান লিখো, আমাকে একটু ডান লিখো, একটু ডান লিখো, যে যেভাবে বুঝছো একটু ডান লিখো ভাইয়া। বুঝলে হবে না, তুমি নোট করে আমাকে একটু ডান লিখো, নোট করে আমাকে একটু ডান লিখো ভাইয়া। আমার রাউটারটা এখনও লাগাতে পারিনি, এই জন্যই আমি কমেন্ট একটু লেটে পড়ছি। আমি ও ছুটিতে আছে এই জন্য লাগাতে পারছি না, যিনি টেকনিশিয়ান আশা করি খুব দ্রুত লাগাই ফেলবো। আজকে বেশি ব্রাইট লাগতেছে, আগে ঠিক ছিল কি বলো? তাহলে তো আগের মতো দিতে হবে। আচ্ছা যাই হোক, এইগুলো একটু নোট করে ডান লেখো, নোট করে ডান লেখো, নোট করে ডান লেখো। আচ্ছা এই দেবাকর দত্ত ডান বলছে, জয়িতা জয়ী ডান বলছে, তন্ময় ধর ডান, ফাহমিদা সুলতানা ওয়াইফাই নাই বলে ক্লাস করতে পারতেছি না, পরে করে নিবা ভাইয়া, পরে করে নিবা। আর কারেন্ট ইলেকট্রিসিটি চলে, ওয়াইফাই নাই, ওয়াইফাই নাই কেন? আচ্ছা প্রমি বিশ্বাস, আশা করি বুঝছো, আশা করি বুঝছো, থ্যাংক ইউ ভাইয়া, আশা করি বুঝছো। দেখো আমরা একটু এই জায়গায় যদি বুঝে যাও, তার মানে আমরা বুঝতেছি টেন্সের জন্য অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগবে, কারণ নন ফাইনাইট ভার্ব দিয়ে টেন্স চেনা যায় না। তাহলে আমরা বলতে পারি একটা সেন্টেন্স হতে হলে, একটা সেন্টেন্স হতে হলে, একটা বাক্য হতে হলে তোমাকে অবশ্যই যেই দুইটা জিনিস ম্যান্ডেটরি লাগবে, একটা হলো ভাইয়া সাবজেক্ট, একটা হলো সাবজেক্ট, আর একটা লাগবে যে তোমার ফাইনাইট ভার্ব। আমরা অনেক সময় বলি ভার্ব লাগবে, ভাই ভার্ব দিয়ে কখনো বাক্য হয় না, তোমাকে অবশ্যই ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে একটা বাক্য হওয়ার জন্য আমাকে সাবজেক্ট লাগবে, পাশাপাশি ফাইনাইট ভার্ব লাগবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, এই পাশে আমি একটা উদাহরণ দিই। দেখো এখানে আমি লিখছি হি প্লেস, দেখো আমরা বললাম উই ইট, দেখো আমি দুটো বাক্য লিখলাম জাস্ট। দেখো হি প্লেস, এই বাক্যে হিটা কিন্তু একটা সাবজেক্ট, হিটা একটা কি সাবজেক্ট, এই জায়গায় এটা একটা সাবজেক্ট, এবং প্লেস, প্লেস মানে খেলা, এটা একটা ফাইনাইট ভার্ব। তুমি দেখতে পাচ্ছ ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বলতে পারি হি প্লেস, এখানে সাবজেক্টও আছে, এখানে ফাইনাইট ভার্বও আছে, তার মানে এটা একটা বাক্য, সে খেলে, ঠিক আছে, সে কি করে খেলে। উইট আমরা খাই, দেখো এটা কিন্তু ফাইনাইট ভার্ব, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা একটা সাবজেক্ট। তাহলে আমরা বলতে পারি এই দুইটা বাক্যই কিন্তু টেন্সে পড়ছে, তাহলে দুটো বাক্যকেই আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারি, সেন্টেন্স বলতে পারি। অর্থাৎ সেন্টেন্স হওয়ার জন্য যে দুইটা শর্ত লাগে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্টও আছে ফাইনাইট ভার্বও আছে। ভাই কীভাবে বুঝলাম এটা ফাইনাইট ভার্ব? কারণ এই ভার্ব দেখে টেন্স চেনা যাচ্ছে। প্লেস এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এতটুকু বুঝছো কিনা ভাইয়া, এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও ভাইয়া এতটুকু বুঝছো কিনা। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, এই জায়গাটা বুঝছো কিনা একটু জানাও। এই জায়গায় বুঝছো কিনা, বুঝছি বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝছি বলতেছে, ঠিক আছে। আমরা তারপরে একটু আলোচনায় যাই, আমাকে একটু এই জায়গাটায় বলবা ভাইয়া, আমি যদি হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট লিখি, দেখো ভাইয়া হি প্লেস ক্রিকেট লিখলাম,
দেখো সে কি খেলে, ক্রিকেট খেলে। আমি বলতে পারি উই ইট রাইস, বলতে পারি আমরা কি খাই, ভাত খাই। তাহলে এই যে ভার্বের পরে আজকে থেকে মনে রাখবা একটা বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে, এরপরে থাকে ফাইনাইট ভার্ব। এই দুটো হলে বাক্য হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ভার্বের পরে অনেক কিছু থাকে, এটাকে আমরা একসাথে বলবো এক্সটেনশন। কি বলবো ভাইয়া, এক্সটেনশন। আজকে থেকে মনে রাখবা এই এক্সটেনশন যদি বাক্যে নাও থাকে তাহলে বাক্যের কোনো সমস্যা হয় না। দেখো হি প্লেস, এতটুকুতেই বাক্য হচ্ছে। উই ইট, আমরা খাই, এতটুকুতে বাক্য হচ্ছে। তার মানে এক্সটেনশন বাক্যে না থাকলেও একটা বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। তবে ভাইয়া ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে কিন্তু বাক্যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। যেমন আমি এখানে ফাইনাইট ভার্বটাকে বাদ দিয়ে একটু পড়ি, হি ক্রিকেট, কখনো কি বাক্য হয়? হি ক্রিকেট, সে ক্রিকেট, এটা কি কোনো মনের ভাব প্রকাশ পেয়েছে? পায়নি, কারণ এই জায়গায় ভাইয়া ফাইনাইট ভার্বটা নাই। তার মানে সাবজেক্টও থাকতে হবে, ফাইনাইট ভার্বও থাকতে হবে, তাইলে তোমার একটা পরিপূর্ণ বাক্য হবে। ফাইনাইট ভার্ব কি, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। আর যদি এই দুটো থাকার পর বাকি কিছু থাকে, ভার্বের পরে যদি কিছু থাকে তাকে আমরা বলবো এক্সটেনশন। এই এক্সটেনশনটা বাক্যে না থাকলেও বাক্য হবে, আর বাক্যে যদি থাকে তার মানে বাক্যটা বড় হয়েছে, বড় থেকে বড়তর হতে পারে। তাহলে আমরা বলতে পারি একটা বাক্যের জন্য সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ম্যান্ডেটরি, এরপরে যদি কিছু আসে তাকে আমরা একসাথে বলবো এক্সটেনশন, একসাথে বলবো এক্সটেনশন। এবং ফাইনাইট ভার্ব যদি না থাকে বাক্যটা কোনোভাবেই হবে না, বাক্যটা কোনোভাবেই হবে না। এই তোমরা বুঝতেছো কিনা একটু জানো, তোমরা বুঝতেছো কিনা একটু জানাও, তোমরা বুঝতেছো কিনা একটু জানাও। এক্সটেনশন আর অবজেক্ট সেম কিনা, এক্সটেনশন আর অবজেক্ট সেম কিনা একটু পর জানতে পারবা, একটু ভাইয়া ধৈর্য ধরো। ওয়াসিমা বলছে, ওয়াসিমা চৌধুরী বলছে বুঝছি। ভাইয়া ওয়াসিমা আজকে মনে হয় আমাদের লাইভে প্রথম, তুমি কোন কলেজ একটু জানাবে ভাইয়া, ওয়াসিমা কোন কলেজ জানাবে। দেবাকর দত্ত বলছে বুঝছি। ফাহমিদা সুলতানা বুঝছি। বাকিরা একটু রেসপন্স করো, সবাই রেসপন্স করলে ভালো লাগে ভাইয়া, বুঝছো? তাইলে মনে হয় যে না, যা বুঝাচ্ছি তা তোমরা বুঝতে সক্ষম। আজকের ক্লাসটা একদম বেসিক, তোমাদের অনেক বেশি কাজে দিবে, অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে, অনেক বেশি কাজে দিবে। দেখো অর্ণি বলছে বুঝছি, বাকিরা একটু রেসপন্স করো। প্রমি বলছে বুঝছি, থ্যাংক ইউ। তন্ময় বলছে বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। আরিফুল বলছে বুঝছি, মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। ফয়সাল হোসেনও মনে হয় আজকে আমাদের লাইভে নতুন। তোমরা একটু কলেজগুলো জানাবা যারা নতুন যুক্ত হয়েছো আমাদের লাইভে। ওয়াসিমা এবং ফয়সাল, তোমরা তোমাদের কলেজের নামগুলো একটু জানাবে। নাদিয়া সুলতানা বুঝছি। নুজাহাত তাবাসসুম, বাংলাদেশ মহিলা সমিতি গার্লস। ভেরি গুড। আচ্ছা আমি আলোচনায় চলে যাই। আজকে আমার বাসায় ইলেকট্রিসিটি নাই, আইপিএস দিয়ে ক্লাস নিচ্ছি, এই জন্য ফ্যান অফ, খুবই গরম লাগছে। দেখো কথা আর না বাড়ায় মূল আলোচনায় চলে যায়। তার মানে একটা সাবজেক্ট এবং এক্সটেনশন দিয়ে কখনো বাক্য হতে পারে না। এই এক্সটেনশনের জায়গায় একজন আমাকে প্রশ্ন করেছে, এই ক্রিকেটটাকে কি অবজেক্ট বলা যাবে? এটা যাবে কি না আমরা একটু পরে জানবো। এটাকে কি বলা যাবে ভাই? এই এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস বসে, একটা হলো অবজেক্ট, একটা হলো কমপ্লিমেন্ট, এবং 3 নাম্বারটা এটাকে অ্যাডভার্বিয়ালও বলা যায়, প্রেপোজিশনালও ফ্রেজ বলা যায়, কিংবা অ্যাজাঙ্ক্টও বলা যায়। আমরা এই জায়গাটা আজকে বুঝবো না, এই জায়গাটা অন্য একদিন বুঝবো। এই জায়গাটা খালি থাকুক, এবং তুমি এইটুকু মাথায় রাখবে, এই যে এক্সটেনশন, আমি ক্রিকেটকে এক্সটেনশন বলছি, রাইসকে এক্সটেনশন বলছি, এই জায়গায় 3টা জিনিস বসতে পারে। এক্সটেনশন মানে হলো 3টা জিনিস, একটা অবজেক্ট, একটা কমপ্লিমেন্ট, আর একটা বলছি অ্যাজাঙ্ক্ট। এটাকে আবার অ্যাডজেক্টিভ ভার্ব বলিও না, এটা অ্যাজাঙ্ক্ট কি ভাইয়া? আমরা আমাদের পেইড ব্যাচে একদম বিস্তারিত আলোচনা করবো এগুলা, ঠিক আছে? অ্যাজাঙ্ক্ট কি আমরা আপাতত আজকের ক্লাসের জন্য যতটুকু প্রয়োজন অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে একটু পূর্ণাঙ্গ ধারণা দিব, ঠিক আছে? তো আমরা একটু চলে যাই পরের পেজে। আমি কিছু উদাহরণ লিখব, উদাহরণ লিখে তোমাদেরকে
তারপরে জিনিসগুলা এক্সপ্লেইন করব। দেখো আমি পুরো এখানে দেখো উই প্লে, আমি একটু উদাহরণ লিখে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু সময় নিয়ে দেখবা, যেহেতু বেসিক ক্লাস তোমাদের অনেক বেশি কাজে দিবে। দেখো আমি 4টা লাইন লিখলাম, জাস্ট 4টা লাইন লিখছি। দেখো দেখো আমি 4টা লাইন লিখলাম ভাইয়া, 4টা লাইন। একটা লিখলাম উই প্লে ক্রিকেট, শি লুকস বিউটিফুল, উই ইট রাইস, হি মেড ক্যাপ্টেইন। এই জায়গায় আমি মার্ক করে দিচ্ছি, এই যে এখানে যা দেখতে পাচ্ছ প্রথমে, এগুলো সবগুলা কিন্তু সাবজেক্ট, সবগুলা কি সাবজেক্ট, এবং পরের যা দেখতে পাচ্ছ সবগুলা কিন্তু ভাইয়া ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। একটু আগে আমরা ফাইনাইট ভার্ব কি সেটা শিখলাম। এবং এরপরে যা দেখতে পাচ্ছ সবগুলা আমরা এক্সটেনশন বলবো। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, ভাইয়া এক্সটেনশনের মধ্যে ক্রিকেট, এক্সটেনশনের মধ্যে এই যে ক্রিকেট দেখতে পাচ্ছ, এক্সটেনশন কিন্তু 3 প্রকার আমি বলেছি। একটা হলো অ্যাডজাঙ্ক্ট, একটা কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট। আমাকে বলতে হবে এই ক্রিকেটটা কি অবজেক্ট, এই ক্রিকেটটা কি এক্সটেনশনের মধ্যে কোনটা, অবজেক্ট, কমপ্লিমেন্ট নাকি অ্যাডজাঙ্ক্ট? কোনটা ভাইয়া? এটা কে বলতে পারবা? ভাইয়া এটা কোনটা? কে বলতে পারবা? এটা কে বলতে পারবা? আমাকে একটু বলো তো দেখি, এটা কে বলতে পারবা? এটা কে বলতে পারবা একটু আমাকে বলো। তানভীর বলছে অবজেক্ট, নিশ্চয় ও জানে। কমপ্লিমেন্ট মনে হয় তানভীর বলছে, আরেক তানভীর আরমান হোসাইন তানভীর বলছে কমপ্লিমেন্ট, আরিফুল বলছে কমপ্লিমেন্ট। এটা তো বুঝছো এক্সটেনশন 3 প্রকার, এটা কোনটা আমরা আজকে শিখব। দেখো জয়িতা বলছে অবজেক্ট, আমরা একটু শিখবো, জানবো আজকে এগুলা। আর কারো রেসপন্স? দেখো আমরা একটু মূল আলোচনায় চলে যাই। আমরা কিভাবে চিনবো, দেখো কিভাবে চিনবো, আমি এখানে এই জায়গায় একটু লিখি বিষয়গুলোকে। আজকে থেকে মনে রাখবা, ট্রানজিটিভ ভার্বের পরে, ভার্বটা যদি ট্রানজিটিভ হয়, এই ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় অবজেক্ট হয়। কি হবে? অবজেক্ট হয়। যদি ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয়, ইনট্রানজিটিভ ভার্বের পরে সবসময় অ্যাডজাঙ্ক্ট হবে। অ্যাডজাঙ্ক্ট ভাইয়া যদি ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয়, কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। ভাইয়া লিঙ্কিং ভার্বের পরে কি হবে ভাইয়া? কমপ্লিমেন্ট। আজকে আমি খুবই স্লো পড়াচ্ছি, যেহেতু বেসিক, আমি চাই এই জায়গায় তোমরা সর্বোচ্চ জোরটা দাও, এই জায়গায় দাও, সর্বোচ্চ জোরটা দাও। অনেকেই কমেন্ট করেছে, আমি সবগুলো না পড়ি। দেখো এখানে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় অবজেক্ট বসে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজাঙ্ক্ট বসে, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। তাহলে আমাকে একটু বলতে হবে ভাইয়া এই ভার্বটা তো ফাইনাইট ভার্ব, আমরা বুঝছি। এই ভার্বটাকে আমি যদি কোনো কারণে তোমাকে বলি লিঙ্কিং ভার্ব, তাহলে এটা হবে কমপ্লিমেন্ট। এই ভার্বটাকে যদি আমি বলি ট্রানজিটিভ ভার্ব, তাহলে এটা হবে তোমার অবজেক্ট। এই ভার্বটাকে যদি আমি বলি ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এটা হবে অ্যাডজাঙ্ক্ট। কেমনে হবে ভাই অ্যাডজাঙ্ক্ট? আবার দেখো ভালো করে, আমি এখানে লিখেছি ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে, তাহলে এটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসবে। এটা যদি লিঙ্কিং ভার্ব হয়, লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট বসবে। এটা যদি ইনট্রানজিটিভ ভার্ব হয়, ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডজাঙ্ক্ট বসবে। তাহলে আমাকে এক্সটেনশন এই 3টার মধ্যে কোনটা, এটা বোঝানোর জন্য আমাকে এই ভার্বের কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ, কোনটা লিঙ্কিং, সেই জিনিসটা আমাকে চিনতে হবে। কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ, আর কোনটা লিঙ্কিং ভার্ব, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখো একটু দেখো ভাইয়া, আমি একটু আলোচনা করছি লিঙ্কিং ভার্ব চেনার উপায়। দেখো আমি লিঙ্কিং ভার্ব চেনার উপায়, আমি এলভি লিখি। লিঙ্কিং ভার্ব কিভাবে চিনবা? সাবজেক্ট আর এক্সটেনশন যদি সমান হয়ে যায়,
তাহলে এটা লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট আর এক্সটেনশন সমান বলতে কি বোঝাচ্ছেন? দেখো এখানে সাবজেক্ট হলো উই আর এক্সটেনশন হলো ক্রিকেট। ভাইয়া সাবজেক্ট উই মানে আমরা কিছু ব্যক্তি, আর এক্সটেনশন হিসেবে ক্রিকেট একটা খেলার নাম। আমরা আর ক্রিকেট খেলা কি দুইটা সেম জিনিস? জীবনেও সেম না। অর্থাৎ এটাকে আমি লিঙ্কিং ভার্ব বলতে পারবো না, কারণ সাবজেক্ট আর এক্সটেনশন সমান হইলে লিঙ্কিং ভার্ব হয়। 2 নাম্বারটা দেখো, শি লুকস বিউটিফুল। ভাইয়া এখানে সাবজেক্ট শি আর তোমার এক্সটেনশন বিউটিফুল। শি যে বিউটিফুলও কিন্তু একে বলে না, ওকে খুবই সুন্দর লাগছে। তাহলে সুন্দরী, এই সুন্দরী যাকে বোঝাচ্ছে সেটা কিন্তু সেই মেয়েটার নামেই কিন্তু এখন আমরা সুন্দরী বলতে পারি। অর্থাৎ শি আর বিউটিফুল দুইটা কিন্তু একই ব্যক্তি, একই মেয়েকে বোঝাচ্ছে। এই জন্য আমরা এটাকে বলতে পারি, এটাকে লুকসটাকে বলতে পারি লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে এখানে লেখা আছে কমপ্লিমেন্ট হবে। তাহলে বিউটিফুল একটা কি হবে ভাইয়া? কমপ্লিমেন্ট। বিউটিফুল কি হবে? কমপ্লিমেন্ট। একইভাবে দেখো উই ইট রাইস। ভাইয়া এখানে উই হলো সাবজেক্ট এবং রাইস হলো এক্সটেনশন। তাহলে উই মানে আমরা হলো ব্যক্তি, রাইস মানে হলো ভাত, খাবারের একটা জিনিস। তাহলে আমরা আর ভাত কি একই জিনিস? কখনোই না, কারণ আমরা হলাম ব্যক্তি, রাইস হলো একটা খাবারের নাম। আমরা দুইটা ইকুয়াল না। যদি ইকুয়াল না হই তাহলে তো লিঙ্কিং ভার্ব হবে না। দেখো হি মেড ক্যাপ্টেন, বলতে পারি না আমরা শান্ত। তোমরা যাকে লর্ড শান্ত বলো, শান্ত কি হয়েছে? শান্ত কি হয়েছে? শান্ত কি হয়েছে? দেখো দেখো শান্ত কি হয়েছে? ক্যাপ্টেন হয়েছে। আমরা বলি না হি মেড ক্যাপ্টেন, শান্ত কি হয়েছে? ক্যাপ্টেন হয়েছে। তাহলে আমরা বলতে পারি হি মেড ক্যাপ্টেন। তাহলে হি কাকে বোঝাচ্ছি? আমরা শান্তকে বোঝাচ্ছি, তামিমকে বোঝাচ্ছি, সাকিবকে বোঝাচ্ছি, মাশরাফিকে বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা যাকে বোঝাচ্ছি ক্যাপ্টেনও তো তাকেই বোঝাচ্ছি, কারণ সেই তো ক্যাপ্টেন হয়েছে। তাহলে হি আর ক্যাপ্টেন আমরা বলতে পারি হি আর ক্যাপ্টেন দুটো কিন্তু সেম জিনিস, তাহলে সেম ব্যক্তি। তাহলে আমরা এটাকে বলবো লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পর যা থাকে তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। দেখো শি আর বলছি নাকি? শি ইজ হবে যে, এখানে তো লুকস লিখছি, আমি তো ইজ আর দুইটার একটাও বলি নাই। এই দেখো দেখো এখানে আমি দুইটার একটাও বলি নাই, এখানে তো লুকস বলছি। দেখো তাহলে এখানে দেখো শি আর বিউটিফুল, একইভাবে শি আর বিউটিফুল দুইটা কিন্তু একই জিনিস, দুইটা কিন্তু একই জিনিস। শি যাকে মিন করেছে বিউটিফুলও তাকে মিন করেছে। অর্থাৎ এই জায়গায় দুইটা সেম হওয়ার কারণে, মাঝখানে ইকুয়াল দেওয়ার কারণে এখানে লুকসটা একটা হবে তোমার লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট বসে। মেইডটা হবে একটা তোমার লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট বসে। ঠিক আছে? তোমরা যদি বুঝে যাও, এই পেজটা যদি এতটুকু পর্যন্ত বুঝে আমাকে একটু বলো স্যার বুঝছি, এটা বলবা স্যার বুঝছি, তাহলে আমি বুঝবো যে কোথায় আছো তোমরা এখন। স্যার বুঝছি বলো, বুঝছি বলো, বুঝছি। এই মেসেজটা একটু করো, বুঝছি। বুঝছি বলো, দ্রুত বলো, বুঝছি। দেখো তো এখন ঠিক আছে কিনা, তোমরা একটু দ্রুত বলো। বুঝছি, নুরেন বলছে বুঝছি, জয়িতা বুঝছি, তানভীর, আরমান হোসেন তানভীর বুঝছি, বুঝছি স্যার বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো অনুজাহাত তাবাসসুম, স্যার 3 নাম্বারটা একটু বলবেন। 3 নাম্বার কোনটা? 3 নাম্বার আমি এখনো পড়াই নাই। দেখো 3 নাম্বার জাস্ট এইটুকু জেনে রাখো, উই ইট রাইস। উই মানে আমরা, রাইস মানে একটা খাবারের নাম। ঠিক আছে? তাহলে উই আর রাইস কিন্তু সেম জিনিস না, এই জন্য এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো না, এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো না। ঠিক আছে? এটাকে লিঙ্কিং ভার্ব আমরা বলতে পারবো না।
আশা করি বুঝছো। আমরা এবার আজকে আমার এখানে ইলেকট্রিসিটি নাই, ক্লাস দ্রুত শেষ করতে হবে। আইপিএস এতক্ষণ ব্যাকআপ দিবে কিনা আমি জানি না। দেখো এই জায়গায় একটু দেখো, আমরা লিঙ্কিং ভার্ব চিনে গেছি, তাহলে লিঙ্কিং ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্ট বসে। আমরা এখন ট্রানজিটিভ ভার্ব চিনবো। আমরা এখন কি চিনবো? ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো ট্রানজিটিভ ভার্ব চেনার উপায় দেখো, আমরা লিখছি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। দেখো আমি কি বলেছি, ভার্বকে যদি তুমি কি বা কাকে এই দুইটা জায়গা দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে এর বাইরে না, আবার কে দিয়ে করা শুরু করিও না ভাইয়া, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে আমরা বলবো ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব। ভাইয়া এখানে দেখো প্লে মানে খেলা। ভাইয়া বলো, প্রশ্ন করা শুরু করো, কাকে খেলে? ক্রিকেটকে খেলে। উত্তরটা অড শোনাচ্ছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করি? কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে উত্তর আমরা কিন্তু পেয়ে গেছি ভাইয়া, উত্তর পেয়ে গেছি। তার মানে এই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব এবং এটা হবে অবজেক্ট। যারা প্রথমে অবজেক্ট আনসার দিয়েছো তাদের আনসার সঠিক। একইভাবে দেখো এই জায়গায় উই ইট রাইস, এখানে একটু দেখো ভাইয়া, তাহলে বলো কি খাই? ভাত খাই। কি খাই? ভাত খাই। উত্তর কিন্তু চলে আসছে। তাহলে আমরা এটাকে কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। আর এটাকে বলবো আমরা অবজেক্ট। এটাকে কি বলবো? অবজেক্ট। তোমরা বুঝছো কিনা বলো? উই ইট রাইস মানে আমরা কি খাই। কাকে খাই বললে উত্তর আসে না, যে কোনো একভাবে আসলে হবে। কি খাই? আমরা ভাত খাই। তাহলে এটা অবজেক্ট। এটা কি? অবজেক্ট। দেখি একটু বুঝছো কিনা বলো। আনমান হুসাইন তানভীর স্যার খাম্বা নিয়ে আসবো আপনার জন্য, নিয়ে আসো। এই এতটুকু পর্যন্ত যারা বুঝছো, তোমরা বুঝলে বলবা যে এসএস ডান, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও কিংবা নোট করে ফেলো। 1 আর 3 অবজেক্ট, ভেরি গুড। 1 আর 3 অবজেক্ট, জয়িতা জয়ী। তোমরা কি স্ক্রিনশট নিয়েছো কিনা? নাদিয়া সুলতানা বলছে বুঝছি। এসএস নিয়েছো কিনা বলো, এসএস ডান। জয় সুশীল আমাদের সাথে আছে দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা এসএস নিলে আমাকে একটু বলো এসএস ডান। নোট করলে বলে ফেলো নোট ডান। বুঝছি তো, আমিও জানি। জি স্যার, নোট এসএস ডান বলো, এসএস ডান। নুরেনও বলে বুঝছি। তাকিয়া রহমান অর্নি বলতেছে বুঝছি। এসএস ডান। প্রমি বিশ্বাস নোট করছি স্যার। নাদিয়া সুলতানা, সানজিদা তিশা, ফাহমিদা সুলতানা মিম, ওয়াসিমা চৌধুরী, এসএস ডান। অনেকে নোট করতেছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। তোমাদেরকে আমি বলবো যারা নোট করতেছো ভাই, আমাদের একটা গ্রুপ আছে না, এইচএসসি প্লাস টার্গেট ব্যাচ, ওই জায়গায় তোমরা গ্রুপে নোটগুলো পোস্ট করে দিবা, তাহলে সবাই উপকৃত হবে। পাশাপাশি আমাদের গ্রুপে সবার আগ্রহ বাড়বে পড়াশোনার প্রতি। একটা তুমি দেখা যাবে তুমি আরেকদিন নোট করো নাই, তোমার বন্ধু আরেকটা নোট করে দিল তোমাকে, দেখা যাবে এতে করে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তোমাদের মধ্যে গড়ে উঠবে। ঠিক আছে, অবশ্যই পোস্ট করবা। আর তোমরা সবাই জানো আমাদের কিন্তু পেইড ব্যাচের ক্লাস 20 তারিখ আমরা শুরু করে দিব। 20 তারিখ শুরু করে দিব। আমাদের একটা অফার চলতেছে, 499 টাকার কোর্স আমরা 450 টাকায় দিচ্ছি। এটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2 পেপারে আমরা শেষ করব। সব কিছু বোর্ড কোয়েশ্চেন থেকে শুরু করে বেসিক ক্লাস সব শেষ হবে। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমি পড়াবো। ঠিক আছে, তোমরা যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হও নাই, তোমরা দ্রুত আমাকে, আমাদের যে পোস্টার আছে ওখানে নাম্বার আছে, ওখানে আমাকে নক দিয়ে যদি কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই জেনে নিবা। ঠিক আছে, আমি একটু পরের পেজে চলে যাই। আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় এখন চলে যাব। এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করব তোমাদেরকে। দেখো আমরা এখন শিখব উইথ ক্লুজ উইদাউট ক্লুজে নাউন কোথায় কোথায় বসতে পারে, নাউনের অবস্থান। তোমরা হয়তো ভাবছো অনেকে এগুলো পারো, বাট আমি আজকে যা আলোচনা করব শুধুমাত্র উইথ ক্লুজের জন্য, উইথ ক্লুজ উইদাউট ক্লুজের জন্য। নাউন এমনিতে 5 জায়গায় বসে, বাট আজকে আমি একটু ডিফারেন্টভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখো, ধরো এডুকেট, দেখো এডুকেট, সুইম, ডেভেলপ, এই 3টা শব্দ
ক্লুতে দেওয়া আছে। এই তিনটা শব্দ কিসে দেওয়া আছে? ক্লুতে দেওয়া আছে। একটু দেখবা ভাইয়া, একটু দেখবা, আমি একটু লিখে লিখে পড়াচ্ছি আজকে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আমি প্রথমে লিখেছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন, এখানে এডুকেশন হবে বলেই ফেলছি, মুখ দিয়ে চলে আসছে। দেখো 2 নাম্বারটা একটু দেখো, এখানে আমি আরেকটা ক্লু দেই, আরেকটা ক্লু দিলে ভালো লাগবে তোমাদের। দেখো উই গেইনড ড্যাশ, আমি 3 নাম্বারে লিখব আই অ্যাম অ্যাওয়ার অফ ড্যাশ। দেখো এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। একটু ধৈর্য ধরো ভাইয়া, তোমাদেরকে প্রতিটা বিষয় একদম ক্লিয়ার করে দিবে। দেখো ধরো এটা একটা প্যাসেজ, এই প্যাসেজে 4টা লাইন লিখেছি, যে লেখা যেভাবে নোট করছি নিজের লেখা নিজে বুঝি না স্যার, একটু সুন্দর করে লিখে আবার নোট করে এটা পাঠাবা আর কি, কোনো সমস্যা নেই ভাইয়া, না বুঝলে বুঝবে, সমস্যা নেই, এটা কোনো বিষয় না, একটু সুন্দর করে নোট করে পাঠাবা আর কি, ঠিক আছে। দেখো দেখো একটু দেখো, আমি এখানে 4টা লাইন লিখেছি, একদম সিম্পলভাবে চিন্তা করার চেষ্টা করবা। মনে করো এগুলো এক একটা উইথ ক্লুজ, প্রত্যেকটা প্যাসেজ আকারে আছে, ধরো এগুলো লাইন আকারে না দিয়ে প্যাসেজ আকারে আছে। প্রথমে এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা ক্লু দেওয়া আছে, এই 4টা ক্লু এগুলো এখানে বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, প্রথমে দেখতে পাচ্ছি এই জায়গাটায় আন্ডারলাইন করা আছে। তোমাকে ভাইয়া একটু বুঝতে হবে, আমি আরেকটা লাইন লিখি এখানে, 1 নম্বরে আমি আরেকটা লাইন লিখি, ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। দেখো দেখো আমি টোটাল 4টা পার্টে 5টা লাইন লিখেছি, 1 নম্বরে কিন্তু 2টা লাইন লিখেছি, একটু ভালো করে বুঝো। এখানে আমি দেখতে পাচ্ছি ড্যাশ ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, তাহলে এই জায়গায় কিছু একটা বসাইতে হবে। তোমরা জানো জাতির মেরুদণ্ড বলা হয় কাকে? শিক্ষাকে। জাতির মেরুদণ্ড কাকে বলা হয়? শিক্ষাকে। তুমি এই জিনিসটা ভোক্যাবটা তোমার নিজস্ব আয়ত্ত বা তোমার নিজস্ব কনসেপ্ট থেকে তোমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে। এটা পৃথিবীর কেউ তোমাকে বুঝাইতে পারবে না, কোনো স্যার। তাহলে তোমাকে এটা কি করতে হবে? প্র্যাকটিসের মাধ্যমে তুমি এই জিনিসটা আয়ত্ত করতে হবে। তারপরে এবার আসো এই জায়গায় তুমি নিশ্চিত হয়ে গেছো, ইন্ডিপেন্ডেন্ট বসবে না, ডেভেলপ বসবে না, সুইম বসবে না, এডুকেট বসবে। তুমি যখন নিশ্চিত হইছো এডুকেট বসবে, তুমি আমাকে একটু বলো এডুকেট যেহেতু বসবে, এই বাক্যে ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এই বাক্যে ভার্ব কোনটা? এই বাক্যে এই যে ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এই বাক্যে ভার্ব কোনটা? আমাকে একটু বলো তো তোমরা দেখি, এই বাক্যে ভার্ব কোনটা? সবাই আনসার বলে দিচ্ছ কেন? এটা বুঝতে হবে বেসিক। তোমরা তো আনসার এমনি সেন্স দিয়ে বলে দিচ্ছ, ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো, অবশ্যই নিঃসন্দেহে। বাট আমাকে একটু বলো এই বাক্যে ভার্ব কোনটা? ইজ। আরিফুল বলছে ইজ, বাকিরা? তাহলে ইজ যেহেতু বলেছো ভাইয়া, ইজের ভার্ব, তাহলে আমরা একটু আগে শিখেছিলাম দেখো একটু আগে শিখেছিলাম ভার্বের আগে যা থাকে তার নাম সাবজেক্ট, ভার্বের আগে যা থাকে তার নাম সাবজেক্ট। তাহলে ভার্বের আগে যা আছে আমরা বলবো এই ভার্বের আগে যা আছে তার নাম সাবজেক্ট। অর্থাৎ আমরা বলতে পারি ভাইয়া, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই জায়গায় যা বসবে তা হলো সাবজেক্ট। তা কি বসবে? সাবজেক্ট। তাহলে আমরা এইটুকু বুঝছি। সবাই আনসার দেওয়া শুরু করছে ভাইয়া, তোমরা দেখি মাশাআল্লাহ অনেক অ্যাডভান্স। তাহলে ইজ সবাই বুঝছো, তাহলে ভার্বের আগে যা থাকে তা হলো সাবজেক্ট। তোমাদেরকে আজকে একটা নিয়ম শিখাই দিচ্ছি ভাইয়া। নিয়মটা কি? দেখো নাউনের অবস্থান শিখিয়ে দিচ্ছি আমি। দেখো 1 নাম্বার, সাবজেক্টের জায়গায়
সাবজেক্টের জায়গায় নাউন বসবে, সাবজেক্টের জায়গায় কে বসবে, নাউন বসবে, এইটুকু জেনে রাখো। যদিও আরও 4টা জিনিস বসে, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এই 4টা জিনিস বসে। তুমি আমাকে একটু বলো নাউনের অবস্থান। 1 নম্বরে বলছি সাবজেক্টের জায়গায় নাউন বসে, তাহলে আমাকে একটু এই জায়গায় বলো এটা ভার্বের আগে যা আছে তার সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কে বসবে, নাউন বসবে। তাহলে ভার্বের আগে যা আছে তা কি সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কে বসবে ভাইয়া, নাউন বসবে। তাহলে দেখো এডুকেট এই শব্দটা একটা ভার্ব ভাইয়া, এই ভার্বটা তুমি কোনোভাবেই সরাসরি এই জায়গায় এনে বসাইতে পারবা না, কারণ তোমরা নিজেরাই বলেছো ইজ একটা ভার্ব। তাহলে ইজ যদি একটা ভার্ব হয়, ভার্বের আগে আমরা শিখেছি, আগের স্লাইডে আমরা দেখেছি ভার্বের আগে যা থাকে তার নাম সাবজেক্ট, ভার্বের আগে যা থাকে তার নাম সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পজিশন আমরা এখানে লিখেছি, নাউনের অবস্থান 1 নম্বরে আমরা লিখেছি সাবজেক্টের জায়গায় নাউন বসে। তার মানে আমাকে ভার্বের আগে এই যে আন্ডারলাইনটা আছে এই জায়গা অবশ্যই সাবজেক্ট বসবে। কে বসবে, সাবজেক্ট হিসাবে কে বসবে, নাউন বসবে। তাহলে বলো এডুকেট, ভাইয়া এডুকেট একটা ভার্ব, এই ভার্বটাকে চেঞ্জ করে এডুকেশন করতে হবে। তোমরা জানো কিছু ভার্বের এই জায়গাটা একটু বুঝতে হবে, কিছু ভার্বের যেমন এডুকেট এই ভার্বটার নাউন ভার্সন আছে এডুকেশন, নাউন ভার্সন কি এডুকেশন, বাট কিছু ভার্বের নাউন ভার্সন কিন্তু নাই। একটু খেয়াল করো, ড্যাশ ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, তোমরা বুঝে যাচ্ছ সুইম বসবে, সাঁতার একটা ভালো এক্সারসাইজ। তাহলে আমাকে একটু বলো ভাইয়া সাঁতার যদি ভালো এক্সারসাইজ হয়, তাহলে এই জায়গায় ইজটা যদি একটা ভার্ব হয়, ভার্বের আগে যা আছে তা কি সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় 4টা জিনিস বসে, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, বাট এই জায়গায় আমরা একটা শব্দ বসাবো, এই জন্য এটা নাউন, যেহেতু একটা নাম সুইমটা। তাহলে আমাকে বলো এই সুইমটাও কিন্তু একটা ভার্ব, তাহলে ভাইয়া সুইম কি সরাসরি বসানোর সুযোগ আছে, নাই। তাহলে আমাকে এটা চেঞ্জ করে বসাইতে হবে, কিন্তু এই চেঞ্জটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট একটু দেখো ভাইয়া, এখানে এডুকেটের নাউন ভার্সন আছে এডুকেশন, কিন্তু সুইমের কিন্তু নাউন ভার্সন নাই। এই জন্য যে ভার্বের নাউন নাই সে ভার্বকে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জিরান্ড করে নাউন করি। কি করে নাউন করি, জিরান্ড করে। তাহলে আমাকে বলো যে ভার্বের নাউন ভার্সন নাই, নাউন ফর্ম নাই, সেই ভার্বকে আমরা আইএনজি যুক্ত করে নাউন করি। এটা বুঝছো কিনা বলো, অর্থাৎ এডুকেটের সাথে আইএনজি যুক্ত হবে না, এডুকেটিং হবে না, কারণ এটা নাউন ভার্সন আছে, নাউন ফর্ম আছে, এই জন্য আমরা নাউন ফর্মটা লিখবো সরাসরি এডুকেশন। কিন্তু ভাইয়া এটার কিন্তু নাউন ফর্ম নাই সুইমের, এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, অর্থাৎ সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, অর্থাৎ জিরান্ডের কাজ করছে এটা। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সাবজেক্টের পজিশনে বসে তখন জিরান্ডের কাজ করে, সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সাবজেক্টের পজিশনে বসে তখন জিরান্ডের কাজ করে, সুইমিং, ভেরি গুড। দেখো এবার আসো আমরা পরের 2 নম্বরে চলে যাই, আমি আর কথা না বাড়াই। দেখো উই গেইনড, দেখো আমরা অর্জন করেছিলাম, গেইনড মানে অর্জন করেছিলাম। কি অর্জন করেছিলাম ভাইয়া, স্বাধীনতা অর্জন করেছিলাম। কি অর্জন করেছিলাম, স্বাধীনতা। তাহলে বলো উত্তর যদি চলে আসে এই ভার্বটার নাম হবে ট্রানজিটিভ ভার্ব। কি দিয়ে প্রশ্ন করায় উত্তর চলে আসতেছে, কি অর্জন করেছিলাম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর আসলে আমি বলছি ভার্বটা হবে ট্রানজিটিভ, এবং এই ভার্বের পরে যা থাকবে, ট্রানজিটিভ ভার্বের পর যা থাকে তার নাম অবজেক্ট। আমি একটু আগে তোমাদেরকে এটা আলোচনা করেছিলাম, দেখো এই যে ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে, ট্রানজিটিভ ভার্ব চিনবো কিভাবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে আমরা চিনবো। তাহলে এই জায়গায় দেখো কি অর্জন করেছিলাম, স্বাধীনতা। তাহলে ইন্ডিপেন্ডেন্ট এটা অ্যাডজেক্টিভে আছে, এটাকে আমরা নাউনে নিয়ে আসবো। নাউনটা কি হবে ভাইয়া, ইন্ডিপেন্ডেন্স হবে, নাউনটা কি হবে ইন্ডিপেন্ডেন্স। আশা করি বুঝতে পেরেছো। আমাকে বলো তো 2 নাম্বারটা বুঝছো কিনা, 2 নাম্বারটা বুঝছো কিনা বলো। 2 নাম্বার ডান, সবাই লেখো 2 নাম্বার ডান, তাহলে আমি বুঝবো যে তোমরা 2 নাম্বারটা বুঝছো। 2 নাম্বারটা ডান। তাহলে আমি আরেকটা নিয়ম পাইলাম, এই যে ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্ট বসে এই অবজেক্টের জায়গায়ও নাউন বসবে ভাইয়া, এই অবজেক্টের জায়গায়ও কে বসবে, নাউন বসবে। এই জন্য আমি এখানে লিখে রাখতে পারি অবজেক্টের জায়গায়ও, এই এগুলো লিখে রাখো, অবজেক্টের জায়গায়ও কে বসবে, নাউন বসবে। এমনি সাধারণত নাউন 5 জায়গায় বসে, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট,
প্রেপোজিশনের পর অ্যাপোজিটিভ হিসাবে, বাট এই জায়গায় উইথ ক্লুজে এতগুলো প্রয়োজন নাই, যেগুলো লাগবে আমি শুধু সেগুলো আলোচনা করে দিব তোমাদেরকে। দেখো তার মানে ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে, এই অবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। এই জন্য ভাইয়া আমি ওই অ্যাডজেক্টিভটাকে নাউন করে ফেলছি, ওই অ্যাডজেক্টিভটাকে নাউন করে ফেলছি। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ডান। আমি আজকে কমেন্ট দেখতেছি, পড়বো না, কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা করতেছো নিঃসন্দেহে তোমাদের অনেক বেশি উপকার হবে আজকের ক্লাসটা করার মাধ্যমে, ঠিক আছে? নিঃসন্দেহে অনেক বেশি উপকার হবে। আমার এখানে প্রচুর আজকে গরম, প্রচুর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ইলেকট্রিসিটি নাই, এই জন্য আমি একটা লাইট জ্বালিয়ে শুধুমাত্র ক্লাসটা নিচ্ছি। দেখো, এই দেখো, আই এম অ্যাওয়ার অফ, আমি সচেতন। এখানে একটা প্রেপোজিশন দেখতে পাচ্ছি, আমি সচেতন। কি নিয়ে সচেতন ভাইয়া? শিক্ষা নিয়ে সচেতন। মনে রাখবা আজকের পর থেকে প্রেপোজিশনের পর সবসময় কি বসবে ভাইয়া? সবসময় নাউন বসে। প্রেপোজিশনের পর সবসময় কি বসে? নাউন। তাহলে আমরা বলতে পারি প্রেপোজিশনের পর যদি একটা শব্দ থাকে তাহলে আমরা বলবো এটা নাউন। তাহলে প্রেপোজিশনের পর আমি লিখে রাখি এই জায়গায় নিয়মে, আমি প্রথম দুইটা নিয়ম পাইছি, আরও একটা নিয়ম লিখলাম। প্রেপোজিশনের পর নাউনের অবস্থান। নাউন মানে নাউন যে কথা, প্রোনাউনও সেম কথা, নাউন ফ্রেজও সেম কথা, নাউন ক্লজও সেম কথা। আমরা এগুলো বিস্তারিত ভবিষ্যতে আলোচনা করব, ফ্রেজ কি, ক্লজ কি। দেখো তাহলে এখানে আই অ্যাম অ্যাওয়ার অফ, আমি কিসের উপর সচেতন? শিক্ষা নিয়ে সচেতন। তাহলে এডুকেট, এটা আবার নাউন হয়ে যাবে, তাহলে এডুকেশন হবে। একইভাবে এডুকেশন হয়ে যাবে। আই এম অ্যাওয়ার অফ এডুকেশন, আমি শিক্ষা নিয়ে অনেক বেশি সচেতন। লাস্ট ওয়ান দেখো, লাস্ট ওয়ানটা বেশি কাজে লাগে, এই জন্য আমি একটু ডিফারেন্টভাবে এটা নিয়ে আসার চেষ্টা করছি। লাস্ট ওয়ানটা বেশি কাজে লাগে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, এই জন্য আমি এটা একটু নিয়ে আসার চেষ্টা করেছি। লাস্ট ওয়ানটা অনেক বেশি ইম্পর্টেন্ট উইথ ক্লুজের জন্য, যদিও এটা একটু ডিফারেন্ট, বাট আমি একদম স্পেসিফিকভাবে বলার চেষ্টা করব। দেখো আজকে থেকে মনে রাখবা, দা এবং অফের মাঝখানে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা নাউন হবে। আজকে থেকে মনে রাখবা, দা এবং অফের মাঝখানে যদি একটা ওয়ার্ড বসে সেটা নাউন হবে। এটা আজীবন মনে রাখবা, দা এবং অফের মাঝখানে যদি একটা শব্দ বসে এটা অবশ্যই নাউন হবে। ভাইয়া দা মানে কি জানো? ডিটারমিনার। এটাকে যদি আরেকটু আমি একটু বিস্তারিত বলি, ডিটারমিনার, দা মানে একটা ডিটারমিনার। এই ডিটারমিনার, দেখো অফ মানে একটা প্রেপোজিশন, অর্থাৎ ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যা থাকবে তার নাম নাউন। যদি আরও স্পেসিফিক করে বলি, দা এবং অফের মাঝখানে যা থাকে তা নাউন। তাহলে আমি এখানে আরেকটা নিয়ম লিখে আসি, এই নিয়মটা পুরোপুরি নাউনের অবস্থানের বাইরে গিয়ে বলে, তারপর আমি এখানে লিখে রাখছি যেহেতু উইথ ক্লুজে বেশি লাগে। দেখো আমি বলি ডিটারমিনার, একটু এভাবে লিখি আমি, দেখো দা ব্রেকেটে লিখলাম ডিটারমিনার, দেখো ডিটারমিনার, এবং অফ ব্র্যাকেটে লিখলাম প্রেপোজিশন, ব্র্যাকেটে লিখলাম কি? প্রেপোজিশন। তাহলে দা এবং অফের মাঝখানে কে বসবে? অফের মাঝখানে কে বসবে? নাউন বসবে। কে বসবে ভাইয়া? নাউন বসবে। তাহলে আমরা বলতে পারি দা এবং অফের মাঝখানে নাউন বসবে। তাহলে আমি চারটি জায়গা পেলাম, আমি এটা একটু আগে সলভ করে আসি। দা এবং অফের মাঝখানে নাউন বসবে। এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, শিক্ষা গুরুত্বপূর্ণ ফর ড্যাশ অফ মাইন্ড, অর্থাৎ এই যে মনের উন্নতির জন্য ডেভেলপ, এই ডেভেলপটা এখন ভার্বে আছে ভাইয়া, এই ভার্বের নাউন ফর্ম আছে, এটা কিন্তু ভার্ব। যদি এটা নাউন ফর্ম ডেভেলপমেন্ট, যদি এটা ডেভেলপমেন্ট না থাকতো নাউন ফর্ম, তখন আমি আইএনজি যুক্ত করে নাউন করতাম। যেহেতু এটা নাউন ফর্ম আছে তাহলে আমি ডেভেলপমেন্ট এটা সরাসরি লিখে দিই, ডেভেলপমেন্ট। আশা করি বুঝতে পেরেছ, অর্থাৎ দা এবং অফের মাঝখানে যা বসে তা হলো নাউন। দেখো প্রমি বলছে ডেভেলপমেন্ট, ভেরি গুড ভাইয়া। প্রমি বলছে ডেভেলপমেন্ট, ভেরি গুড। দেখো এই জিনিসটা বুঝছো কিনা? দা এবং অফের মাঝখানে যা বসে নাউন। তাহলে আমার সাথে তোমরা সবাই কমেন্টে লিখবা ভাইয়া, নাউন উইথ ক্লুজের আমরা বেসিক যেটা জানলাম সেখান থেকে আমরা বুঝতে পারলাম চার জায়গায় বসে যেগুলো তোমাকে লাগবে, বাট অ্যাকচুয়ালি নাউন 5 জায়গায় বসে, ওটা আলাদা বিষয়, ওটা আমরা পরে অ্যাডমিশনের জন্য আলোচনা করব। বাট এইটুকু আপাতত জেনে রাখো, নাউন 4 জায়গায় বসে, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রেপোজিশনের পরে, দা এবং অফের মাঝখানে নাউন বসে। তোমরা এগুলো বুঝছো কিনা আমাকে একটু জানাও।
দেখো আর্টিকেল ডিটারমিনার, এটা আমি একটু বলে দিই ভাইয়া। ডিটারমিনার অ্যাকচুয়ালি 6 প্রকার। ডিটারমিনার অ্যাকচুয়ালি 6 প্রকার। এই 6 প্রকারের মধ্যে 1 2 3 4 5 6 এগুলো বলে তোমাদের মাথা ঘুরাবো না। এই 6 প্রকারের মধ্যে 1 প্রকার হলো আর্টিকেল। 1 প্রকার হলো আর্টিকেল। এইটুকু মাথায় রাখো, জাস্ট এইটুকু মাথায় রাখো, এইটুকু মাথায় রাখো। 1 প্রকার হলো আর্টিকেল। তোমরা এগুলো সব বুঝছো কিনা আমাকে একটু জানাও। তোমরা আমাকে একটু বলো ক্লিয়ার ভাই, ক্লিয়ার বলো। ক্লিয়ার বললে আমি বুঝবো যে এখন পর্যন্ত যা বুঝাইছি তোমরা সব কিছু বুঝছো। তাহলে আমি একটু রিভিশন দিয়ে দিই। ক্লিয়ার বলো, ক্লিয়ার শব্দটা বলো। বুঝছি বললে তো ভাই হবে না, ক্লিয়ার বলো, ক্লিয়ার। তাহলে আমি বুঝবো যে যা বুঝাইছি এতক্ষণ পর্যন্ত সব কিছু ক্লিয়ার। ওয়াসিমা চৌধুরী বুঝছি, মিম বুঝছি, ফয়সাল হোসেন বুঝছি, সানি তালুকদার আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। দিগন্ত তালুকদারও দেখছে, দেবাকার দত্ত, দিগন্ত বুঝছো কিনা? কোনো রেসপন্স নাই কেন আজকে? উসাইবা মিম বুঝছি। এই ছেলে মেয়েগুলো আমার ক্লাস প্রতিদিন করে। তোমাদেরকে আমি কথা দিলাম, তোমরা আমার পেইড ব্যাচে ভর্তি হও বা না হও, আমি তোমাদের দায়িত্ব নিব ইনশাল্লাহ। যেহেতু রেগুলার ক্লাস করতেছো, ধাপে ধাপে একটা একটা ক্লাস দিব, সবগুলো শেষ করব। ক্রিস্টাল ক্লিয়ার। এই তো জয়িতা গতকালকের যে আমাদের কনক্লুশন ছিল ওখানে একটা শব্দ ছিল ক্রিস্টাল, ওখান থেকে কপি করছে। ভেরি গুড। এভাবে কপি করাটাও কিন্তু একটা আর্ট। দেখো সঞ্জিতা তিশা ক্লিয়ার, আরমান হোসেন তানবীর ক্লিয়ার। আশা করি সবাই বুঝছো। ঠিক আছে, তাহলে আমি একটু রিভিশন করে আজকের ক্লাসটা শেষ করব। আগামী ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের অবস্থান, অ্যাডভার্বের অবস্থান শিখিয়ে তারপর 2-1টা প্র্যাকটিস আমরা করব ইনশাল্লাহ। দেখো আমি একটু প্রথম থেকে যাওয়ার চেষ্টা করি। দেখো অর্থাৎ এই জায়গায় আমরা যেটা বলেছিলাম, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে আমরা বলি ফাইনেট ভার্ব, আর যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে আমরা বলি নন ফাইনেট ভার্ব। যেমন প্লেইং, গোয়িং এগুলো দেখে টেন্স চেনা যায়নি, কিন্তু ইজ, ওয়াস এগুলো দেখে টেন্স চেনা গেছে। অর্থাৎ ইজ, ওয়াস এগুলো ফাইনেট ভার্ব, আর প্লেইং, গোয়িং এগুলো নন ফাইনেট ভার্ব। যদি এগুলোর বিস্তারিত অনেক আলোচনা আছে। দেখো তারপর কি বলেছে ভাইয়া, দেখো তো একটি বাক্য হওয়ার জন্য 2টা জিনিস লাগে, একটা সাবজেক্ট, একটা ফাইনেট ভার্ব। একটা সাবজেক্ট, একটা কি লাগে? ফাইনেট ভার্ব লাগে। নুজাহাত তাবাসসুম বলছে 4 নাম্বারটা আরেকবার বলেন। হ্যাঁ বলে দিব, একটু ধৈর্য ধরো। দেখো একটা সাবজেক্ট, একটা ফাইনেট ভার্ব। ফাইনেট ভার্বের পরে যদি কিছু থাকে এটার নাম হলো এক্সটেনশন। এক্সটেনশন 3 প্রকার: অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাজাঙ্ক। অ্যাজাঙ্কটা আমরা আজকে আলোচনা করি নাই, আমরা এটা পরে আলোচনা করবো। হি প্লেস ক্রিকেট, ভাই এখানে প্লেসটা ভার্ব, ভার্বের পর যা আছে এক্সটেনশন। ইটটা একটা ভার্ব, ভার্বের পর যা আছে তা একটা এক্সটেনশন। তাহলে আমরা আজকে শিখবো এই অবজেক্ট কোনটা এবং তোমার এই আরেকটা কি বলছি কমপ্লিমেন্ট কোনটা। ভাইয়া সাবজেক্ট আর এক্সটেনশন যদি সমান হয়ে যায় তাহলে এটা হবে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে আমরা কি বলছি কমপ্লিমেন্ট হবে। লিঙ্কিং ভার্বের পরে কি হবে কমপ্লিমেন্ট। দেখো এখানে একটু দেখো, এই জায়গায় একটু দেখো, শি আর বিউটিফুল দুইজন কিন্তু একই ব্যক্তি বোঝাচ্ছে। শি এবং বিউটিফুল, সাবজেক্ট আর এক্সটেনশন সমান হয়ে গেছে, তাই এটা হয়ে গেছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট। একইভাবে আমি একটু ফার্স্ট পড়াচ্ছি, হি সাবজেক্ট, ক্যাপ্টেন এটা কিন্তু কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? কারণ মেট এটা একটা লিঙ্কিং ভার্ব। কিভাবে বুঝছেন? হি আর ক্যাপ্টেন একই ব্যক্তিকে বুঝাইছে। আর ট্রান্সিটিভ ভার্ব চেনার উপায় কি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তখন ট্রান্সিটিভ ভার্ব বলবো। দেখো কি খেলে? ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট। এই যে কি খেলে? ক্রিকেট। ভাইয়া তাহলে এটা ট্রান্সিটিভ ভার্ব, এটা একটা কি, এটা এক্সটেনশনটার নাম হবে অবজেক্ট। ভাই কি খায়? ভাত খায়। কি খায়? ভাত খায়। অনেকে বলতে পারো ভাইয়া কাকে দিয়ে প্রশ্ন করে তো উত্তর দেখার নাই। এই জায়গায় একটু দেখাই দিচ্ছি, এই জায়গায় একটু দেখাই দিচ্ছি। ধরো আমার প্রিয় মানুষ, ধরো যদিও এতটা ভালোবাসে না, তাও আমি লিখছি শি লাভস মি। এই শি লাভস মি, সে আমাকে ভালোবাসে। তাহলে এবার লাভসকে প্রশ্ন করো, কি ভালোবাসে আমাকে? উত্তর কিন্তু আসে না। কি ভালোবাসে আমাকে? উত্তর কিন্তু এভাবে আসে না। অর্থ শোনাচ্ছে কাকে ভালোবাসে, উত্তর কিন্তু চলে আসছে আমাকে ভালোবাসে। কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর আসছে, তাহলে ভার্বটা হবে ট্রান্সিটিভ ভার্ব, এটা হবে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। দেখো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা দিয়েছি। এই জায়গার 4 নাম্বারটা আমি একটু বলে আজকের ক্লাস শেষ করব। 4 নাম্বারটা একটু বলে, তাহলে এক্সামে কেন কপি করলে মাইর খাই? এক্সামে কপি করলে কেন মাইর খাই? আমি ওই কপির কথা বলি নেই ভাইয়া, ঠিক আছে? দেখো
এখানে দেখো দা এবং অফের মাঝখানে নুজাহাত তাবাসসুম, এই জিনিসটা শুধু মাথায় রাখবা। দা এবং অফের মাঝখানে যদি একটা শব্দ বসাইতে হয় এটারে অবশ্যই নাউন করে দিবা। অবশ্যই কি করে দিবা? নাউন করে দিবা। যেমন আমি এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা একটু দেখো, আমি বলেছি দা এবং অফের মাঝখানে যদি কোনো একটা শব্দ বসে এটা নাউন হবে। দাটাকে আমরা ডিটারমিনার বলি, অফ এটা প্রেপোজিশন, তোমরা সবাই জানো। এই দুটো শব্দের মাঝখানে যদি কোনো শব্দ থাকে এটা আমরা অবশ্যই নাউন করে দিব। এটা উইথ ক্লুসে সবচেয়ে বেশি গ্রামাটিক্যাল ইউজ হয়, সবচেয়ে বেশি গ্রামাটিক্যাল ইউজ হয়। আশা করি তোমরা আজকের ক্লাস খুবই ভালোভাবে বুঝছো। আমরা পরবর্তী ক্লাস তোমাদের জন্য বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শেষ পর্যন্ত থাকার জন্য। দেখো ভাইয়া, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শেষ পর্যন্ত থাকার জন্য। যারা বুঝছো, যারা করেছো, নোট যদি করে থাকো একটু পরিষ্কার করে যদি গ্রুপে পোস্ট করো, আমি অনেক বেশি খুশি হব। আগামীকাল বন্ধ থাকবে ভাইয়া, সোমবার। আমরা পরশুদিন রাত ঠিক 10টায় এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজের বাকি বেসিক আলোচনা, পাশাপাশি তোমাদের জন্য আমরা বোর্ড কোয়েশ্চেন সমাধান নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ পরশুদিন রাত 10টায় দেখা হচ্ছে। এবং যারা এখনও পেইড ব্যাচে ভর্তি হওনি, আমার নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে কোনো কিছু জানার প্রয়োজন হলে জেনে যাও এবং আজকে কালকের মধ্যে ভর্তি নিশ্চিত করো। আমরা খুব দ্রুত বেসিক ক্লাসের মাধ্যমে আমাদের ক্লাস শুরু করব। ভালো থাকো, আসসালামু আলাইকুম।